আজকের প্রথম খবরটা হলো ইউপিআই এ লেনদেন 40 লক্ষ। ফুচকা বিক্রেতাকে জিএসটি নোটিশ। 20 টাকায় 5টি ফুচকা। রাস্তার দোকানে ফুচকা খেতে গেলে সব সময় এই দামেই খেতে হয়। জায়গা বিশেষে সেই দাম আলাদা হতে পারে। 20-50 টাকার ফুচকা খেয়ে আমরা এখন প্রায়শই অনলাইনে টাকা মিটিয়ে দেই। ফুচকাওয়ালাদের এরকম হাজারো লেনদেন হয় বছরভর, কিন্তু আয় কি তেমন হয়? হলেও বা কত? বড় জোর লক্ষাধিক টাকা। কিন্তু তামিলনাড়ুর এক ফুচকা বিক্রেতার এক বছরে ইউপিআই এ লেনদেন হয়েছে 40 লক্ষ টাকা। এই বিপুল লেনদেনের ফলে পেয়েছেন জিএসটি নোটিশও। তামিলনাড়ুর কর দপ্তর সূত্রে খবর, ওই ফুচকা বিক্রেতার গত 3 বছরের অনলাইন লেনদেনের সমস্ত রসিদ খতিয়ে দেখে এই নোটিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি জিএসটি আইন 2017 অধীনে তার ব্যবসাকে নথিভুক্ত করাননি। ওই নোটিশ অনুযায়ী 2023-24 অর্থবর্ষে 40,11,019 টাকা আয়ের পর রাজ্য কর আধিকারিকদের নজরে আসেন ওই ফুচকা বিক্রেতা। জিএসটি আইনে অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় আয়ের দ্বিগুণের বেশি আয় এক বছরে করেছেন ওই ফুচকাওয়ালা। জিএসটি আইন অনুযায়ী ওই ফুচকা বিক্রেতাকে জিএসটি ছাড়াও আরও বেশ কিছু টাকা ফাইন দিতে হতে পারে, যার পরিমাণ প্রায় 10,000 টাকা, অথবা যা জিএসটি প্রদান করবেন তার 10%। গত বছর ডিসেম্বর মাসে ফুচকা বিক্রেতাকে জিএসটি সমন পাঠানো হয়েছে। সমস্ত নথি নিয়ে তাকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই জিএসটি নোটিশ। যেই এক স্যান্ডেল থেকে ওই নোটিশ ভাইরাল হয়েছে, সেখানে অনেকেই নিজের মতামত জানিয়েছেন। একজন লিখেছেন, এরকম কর ফাঁকি দেওয়ার নোটিশ পেলে ছোট ব্যবসায়ীরা অনলাইন লেনদেনের উৎসাহ হারাবেন। একজন লিখেছেন, ওই ফুচকাওয়ালার বার্ষিক আয় গড়পড়তা ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশার থেকে অনেক বেশি। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেব করে দেখিয়েছেন, সব খরচ বাদ দিলে ওই ফুচকা বিক্রেতা বছরে প্রায় 20 লক্ষ টাকা জমিয়েছেন। একজন ফুচকা বিক্রেতার এই আয় দেখে চমকে গিয়েছেন সকলে। আজকের পরবর্তী খবরটি হলো, চীনের HMPV সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, বলল স্বাস্থ্য মন্ত্রক। চীনের HMPV সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। চীনের HMPV সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। তবে এই ভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, সকলকে আশ্বস্ত করে একটি বিবৃতিতে এমনটাই জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চীনের পরিস্থিতি অস্বাভাবিক নয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে। তাছাড়া এই শ্বাসযন্ত্রের সংক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারত। HMPVর সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে চীনেও। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে সেখানকার হাসপাতালগুলিতে উপচে পড়েছে ভিড়, যা কোভিড-19 অতিমারির স্মৃতি নতুন করে উস্কে দিয়েছে। আর কোভিডের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারত, যার ফলে স্বাভাবিকভাবেই চীনে নতুন ভাইরাসের আবির্ভাবে ভারতে ফের উদ্বেগ বেড়েছে। তবে পরিস্থিতি মূল্যায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রকের যৌথ পর্যবেক্ষক গোষ্ঠী বৈঠকে বসেছিল শনিবার। সেই বৈঠকের পরই বিবৃতি জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। আজকের পরবর্তী খবরটি হলো, বাঙ্গারপাড়ে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক। কালাইন শিলচর সড়কের দুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। রবিবার সন্ধ্যায় বাইক ও 4 চাকার বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন বাইক চালক প্রাক্তন শিক্ষক রশিদ আহমেদ লস্কর। বাঙ্গারপাড় বাজারের পশ্চিম প্রান্তে সংঘটিত হয় এ দুর্ঘটনাটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাঙ্গারপাড় পুলিশ কর্মীরা। আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আজকের পরবর্তী খবরটি হলো, কাটাল রোড থেকে মাদক সহ আটক একজন। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল কাছাড় পুলিশ। শিলচর কাটল রোড থেকে 3.5 কোটি টাকার মাদক সহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে কাছাড় পুলিশ শিলচর কাটাল রোড এলাকা থেকে 635 গ্রাম হেরোইন সহ এক পাচারকারীকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তা সহ সদর পুলিশ। বাজেয়াপ্তকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক 3.5 কোটি টাকা হবে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো, সভাপতি হিসেবে কারো কাছ থেকে 1 টাকাও নেবেন না বলে দায়িত্ব নিলেন রূপম। কাছাড়ের নবনিযুক্ত জেলা সভাপতি রূপম সাহা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন। রবিবার জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সভায় দায়িত্ব সমঝে নেন সাহা। তার হাতে প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় দায়িত্বভার তুলে দেন। সাহা নিজের অনুভূতি
সহানুভূতির কথা বলতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে চলে থাকা সরকারের প্রচেষ্টা ও চিন্তাধারাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। এছাড়া সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন সহ জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চায়েত ও পৌর নিগমের নির্বাচন থেকে শুরু করে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব সহকারে কাজ করে যাবেন তিনি। দলের নতুন ও প্রবীণ সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পাশাপাশি দলের ভিতকে জেলা স্তরে আরও শক্তিশালী করতে প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর রূপম সাহা সবার সমর্থন ও শুভেচ্ছা সহ সহযোগিতা কামনা করেছেন। সতর্কবার্তা দিয়ে অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সভাপতি হিসেবে তিনি কারো কাছ থেকে 1 টাকাও নেবেন না, কেউ এ নিয়ে কথা বলার সুযোগ পাবেন না। রূপমের আগে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী জেলা সভাপতি বিমলেন্দু রায় আরও দাবি করেন, তিনি কোনো কার্যালয় থেকে নেননি টাকা। আজকের পরবর্তী খবরটি হলো, বড় বোনকে গুরুত্ব, রাগের মাথায় বৃদ্ধা মাকে খুন, যুবতীর গ্রেফতার। বর্ষবরণের পরের দিনই বৃদ্ধা মাকে কুপিয়ে খুন করল মেয়ে। খুনের পর রক্তমাখা ছুরি নিয়ে থানায় গিয়ে সবটা জানিয়ে দিল সে। ঘাতক যুবতীর মুখে খুনের কারণ ও বর্ণনা শুনে রীতিমতো হতবাক পুলিশ। তখনই তাকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে বৃহস্পতিবার। পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের কুর্লা ইস্টের কুরেশি নগর এলাকার বাসিন্দা ছিলেন 71 বছর বয়সী বৃদ্ধা সাবিরা বানু শেখ। বৃহস্পতিবার বাড়িতে ছোট মেয়ের সঙ্গে তার ঝামেলা হয়েছিল। তুমুল অশান্তির মাঝে আচমকা দাঁড়ালো ছুরি নিয়ে তার উপর হামলা চালায় ছোট মেয়ে। সেদিন বৃদ্ধা মায়ের পেটে, বুকে, গাড়ে বারবার ছুরির কূপ বসিয়ে খুন করে ছোট মেয়ে। এরপরই থানায় ছুটে যায় 41 বছর বয়সী যুবতী। পুলিশকে জানায় বৃদ্ধা মাকে সে খুন করেছে। পুলিশকে ঘাতক যুবতী আরও জানিয়েছে, দিদিকে বেশি ভালোবাসতেন মা। বাড়িতে সব কিছুতেই দিদি অগ্রাধিকার পেতেন। আজীবন সে বঞ্চিতই ছিল। মায়ের এই আচরণে ক্ষুব্ধ ছিল সে। বারবার অভিযোগ জানিয়েও কোনো দিন দিদির থেকে বেশি গুরুত্ব পায়নি। এই কারণেই প্রায় অশান্তি হতো বাড়িতে। সেদিন অশান্তির মাঝে রাগের মাথায় মাকে খুন করে সে। আজকের পরবর্তী খবরটি হলো, গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল মাধব। হৃদয় বিদারক ঘটনা। নিজের বন্দুক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতায় গুলি বেরিয়ে প্রাণ গেল অসম পুলিশের এক জওয়ানের। এ মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় ডিব্রুগড়ে। মাধব চুতিয়া নামে এক কনস্টেবল বন্দুক পরিষ্কার করছিলেন। হঠাৎ ট্রিগারে হাত লেগে গুলিবিদ্ধ হন মাধব এবং মৃত্যু ঘটে কনস্টেবল মাধব চুতিয়ার। ঘটনাটি ঘটেছে রবিবার। ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে মাধবের মৃতদেহ। কর্মস্থল থেকে AK-47 নিয়ে বেরিয়েছিলেন মাধব চুতিয়া। ডিব্রুগড়ের অতিরিক্ত পুলিশ সুপারের PSO ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো, অরুণাচলে বিজেপির নয়া প্রভারী সর্বানন্দ সোনোয়াল, অসমে গজেন্দ্র সিং। বিজেপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দলীয় নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপর ভরসা রেখে এক গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে। এর পাশাপাশি অসমের জন্যও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশের সভাপতি ও জাতীয় পরিষদের সদস্য নির্বাচনের বিষয়টি দেখভাল করার জন্য একাংশ কেন্দ্রীয় মন্ত্রী ও নেতার উপর দায়িত্ব অর্পণ করে তাদের প্রভারী হিসেবে নিয়োগ করা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে অরুণাচল প্রদেশের প্রভারী হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে অসমের প্রভারী হিসেবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে। আজকের পরবর্তী খবরটি হলো, কালভার্টের নিচ থেকে 11,000-এর বেশি কফ সিরাপ উদ্ধার। কালভার্টের নিচে লুকিয়ে রাখা 11,000-এর বেশি কফ সিরাপ উদ্ধার করল কাছাড় পুলিশ। শুক্রবার গভীর রাতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ বরখলা থানার অধীন দামসরাই হাইওয়ের একটি কালভার্টের নিচে লুকিয়ে রাখা নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে। পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে চলা অভিযানে ৭৪টি কার্টন উদ্ধার করা হয়। প্রতিটি বক্সে 150 বোতল এবং মোট 11,100 কোডাইন ভিত্তিক কফ সিরাপ ছিল। পুলিশ সূত্রে জানা যায়, কালোবাজারে মাদক দ্রব্যের মূল্য প্রায় 2 কোটি টাকা। এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো, জেনারেল কামরায় এক যুবককে
যুবককে পিটিয়ে খুন, ধৃত 4 চোর। দূরপাল্লার ট্রেনের বরাত জেনারেল কামরায় এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল 4 চোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর রাত 3:30 নাগাদ ভয়াবহ এই হামলার ঘটনাটি ঘটে দক্ষিণ দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনগামী দক্ষিণ এক্সপ্রেসে। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার সকালে, যখন ওই ট্রেন নাগপুরে এসে পৌঁছয়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম সুশাঙ্ক রাম সিং রাজ। 25 বছরের সুশাঙ্ক আদতে উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা। তিনি একটি ফার্মে শ্রমিকের কাজ করতেন। এই ঘটনায় সুশাঙ্কের বন্ধু কপিল কুমারকেও বেধড়ক মারধর করা হয়। তিনি গুরুতর জখম হন এই হামলায়। এই ঘটনায় দূরপাল্লার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো, ঘটনা ঘটে যাওয়ার পর তা প্রকাশ্যে আসতেই প্রায় 4 ঘন্টা সময় লেগে গিয়েছে। যদিও ইতিমধ্যেই অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। চলন্ত ট্রেন থেকেই তাদের পাকড়াও করা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।